বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ শনিবার 25 ডিসেম্বর 10 পৌষ এবং ফার্সি 4 ডেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে সৌদি আরবে মাদকের বিস্তার নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে গুম নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুমের যে সংস্কৃতি চালু হয়েছে তা এখনই থামাতে বলেছে জাতিসংঘ। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে নৈশকালীন বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ব্রিটেন। আন্তর্জাতিক আইনের ব্যত্যয় ঘটেনি বলে জানালেন খাতিবজাদে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার বললেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সুস্পষ্ট ও কঠোর হুঁশিয়ারি। বাংলাদেশের সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 30 জনের জানাজা অনুষ্ঠিত। সরকারি হিসাবে মর্মান্তিক এ দুর্ঘটনায় 41 জনের মৃত্যু। এবং ভারতের পশ্চিমবঙ্গের পৌর নির্বাচনে বিজেপি জয়লাভ করবে বলে ভবিষ্যৎবাণী করলেন মুকুল রায়। রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাদের সামরিক মহড়ার শেষ দিনে একসঙ্গে বিভিন্ন ধরনের 16টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এর প্রতিক্রিয়া জানালো ব্রিটেন। এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবারই দাবি করে, ইরানের পক্ষ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘিত হয়েছে। 2015 সালে 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার কয়েকদিন পর নিরাপত্তা পরিষদ 2231 নম্বর প্রস্তাব পাশ করে। প্রস্তাবটিতে পরমাণু সমঝোতাকে আইনগত স্বীকৃতি দেওয়া হয় এবং এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি হুমকি দিয়েছিল, ভিয়েনা সংলাপের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরা সম্ভব না হলে দেশটিতে হামলা চালাবে তেল আবিব। এদিকে ইরান বলেছে, দেশটির মধ্যম ও দূরপাল্লার বহু ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্রিটেন যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিবজাদে বলেছেন, ইরান আন্তর্জাতিক আইন মেনে নিজের ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য সামরিক সক্ষমতা শক্তিশালী করছে। কাজেই ব্রিটেন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তা শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপই নয়, সেই সঙ্গে এটি নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ব্যাপারে ব্রিটিশ সরকারের দ্বৈত নীতিরও পরিচায়ক। ইরান শুক্রবার একসঙ্গে 16টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, এসব পরীক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘিত হয়েছে। খাতিবজাদে বলেন, নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্ক নেই এবং অন্য যে কোনো দেশের চেয়ে ব্রিটেন ভালো করে জানে যে এই পরীক্ষার মাধ্যমে জাতিসংঘের ওই প্রস্তাব লঙ্ঘিত হয়নি।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও প্রকৃত ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে পার্থক্য শুধু অ্যাঙ্গেলের। তিনি ইরানের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলার ব্যাপারে শত্রুদেরকে সতর্ক করে দিয়ে একথা জানিয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলে 4 দিনব্যাপী সামরিক মহড়ার শেষ দিন শুক্রবার একসঙ্গে 16টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জেনারেল সালামি এ বক্তব্য দিলেন। তিনি বলেন, এই মহড়া ছিল ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সুস্পষ্ট কঠোর হুঁশিয়ারি। তেল আবিব যেন অতীতের মতো কোনো ভুল না করে বসে, কারণ ইসরায়েল আরেকবার ভুল করলে তেহরান তেল আবিবের হাত ভেঙে গুঁড়িয়ে দেবে। আইআরজিসি কমান্ডার বলেন, শুক্রবারের মহড়ায় বিভিন্ন স্থান থেকে একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার সফল পরীক্ষা চালানো হয়েছে। তিনি বলেন, এই মহড়া ছিল অ্যাটাক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যৌথ মহড়া, যেগুলোর প্রত্যেকটি দিয়ে নির্ভুলভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। শ্রোতা বন্ধুরা, আপনার বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 30 জনের জানাজা আজ বরগুনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে। সরকারি হিসেব মতে এখন পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনায় 41 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে লাশ বিকৃত ও খণ্ডিত হওয়ায় স্বজনরা নিহতদের শনাক্ত করতে পারছেন না। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। দক্ষিণের জেলা ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 30 জনের জানাজা আজ বেলা 11টায় বরগুনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জানাজা সম্পন্ন হবার পর নিহতদের নিকটস্থ গণকবরে দাফন করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত অবস্থায় রাত 3টার দিকে আগুন ধরে যায়। যাত্রীদের অনেকে প্রাণ বাঁচাতে রাতের আধারে নদীতে ঝাঁপিয়ে পড়ে। দিনভর উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড 35 জনের লাশ উদ্ধারের পাশাপাশি 72 জনকে জীবিত উদ্ধার করে। নিহতদের বেশিরভাগই নারী, শিশু ও প্রবীণ। দগ্ধ হয়ে লাশ বিকৃত ও খণ্ডিত হওয়ায় স্বজনরা নিহতদের শনাক্ত করতে পারছে না। সরকারি হিসেব মতে এখন পর্যন্ত 41 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে 9 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, আর বাকি লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঝালকাঠির জেলা প্রশাসন। এদের মধ্যে 2 জনের লাশ শনাক্ত হয়েছে। বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, পটকাখালীতে 29টি মরদেহ গণকবরে দাফন করা হয়েছে। এসব মরদেহের ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। শনাক্তের ভিত্তিতে পরবর্তী সময়ে এইসব কবর বুঝিয়ে দেওয়া হবে। সুগন্ধা নদীতে লঞ্চ অগ্নিকাণ্ডে আহত 81 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 46 জনের চিকিৎসা চলছে, 16 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বলছিলেন আমাদের ঢাকার সংবাদদাতা। ইরানের রাজধানী তেহরানে বাংলা ভাষা ও সাহিত্যের উপর ফার্সি ভাষা ও সাহিত্যের প্রভাব বিষয়ক অর্ধদিবস ব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তেহরানের বাংলাদেশ দূতাবাস এবং ফার্সি ভাষা ও সাহিত্য একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি, ইরানের সাবেক সংসদ স্পিকার জনাব হাদ্দাদ আদেল। বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত FM গৌসুল আজম সরকার। তিনি বলেন, আমাদের অফিস, আদালত সহ দৈনন্দিন জীবন ও সামাজিক কার্যক্রমে ব্যবহৃত বেশিরভাগ বাংলা শব্দই ফার্সি প্রভাবিত। কেবল ফার্সি ভাষাই নয়, বরং ফার্সি সাহিত্য, সংস্কৃতি ও রীতি আচারেরও ব্যাপক প্রভাব রয়েছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টির উপর। এই প্রেক্ষাপট ও ইতিহাসের গুরুত্বপূর্ণ দিকগুলো তিনি তুলে ধরেন তার গবেষণাধর্মী দীর্ঘ প্রবন্ধে। বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্কের দৃঢ়তা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা মুকুল রায় রাজ্যে আসন্ন পৌর নির্বাচনে বিজেপির বিপুল জয়ের ভবিষ্যৎবাণী করায় রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। গতকাল মুকুল রায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পৌর নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয় হবে। এ প্রসঙ্গে আজ সাবেক বিধায়ক ও মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় সাফাই দিয়ে বলেন, দল বাবার অবস্থা সবটা জানে। তিনি বলেন, বাবার শরীরটা একদমই ভালো নেই। মায়ের চলে যাওয়া, আমার অসুস্থতা, বাবার নিজের কোভিড, আর সবচেয়ে যেটা মারাত্মক সেটা হলো 20 বছর ধরে বাবার সুগার। এর ফলে মুকুল রায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে বীজপুরের
সাবেক বিধায়ক শুভাংশু রায় মনে করছেন। তিনি বলেন, বাবা আচমকা সব ভুলে যাচ্ছেন, দিন মাস বছর সব ভুলে যাচ্ছেন, বারবার বলে দিতে হচ্ছে আজ কি কর্মসূচি, নিজ থেকে কোনো আগ্রহ দেখাচ্ছেন না, বলে দিলে কিছু করছেন। এদিকে মুকুল রায়ের মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আজ বলেন, মুকুল রায় যে বক্তব্য দিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেস তার সঙ্গে একমত নয়। ভারতের রাজস্থানের জলসমীরের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-21 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিস্তারিত বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি। ভারতের রাজস্থানের জয়সালমীরের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-21 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই দুর্ঘটনায় পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন। রাত 10টা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিমান বাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায়। পরে রাত 11:15 নাগাদ উইং কমান্ডার হর্ষিত সিনহার মৃত্যুর বিষয়টি উল্লেখ করে সমবেদনা প্রকাশের পাশাপাশি তার পরিবারের পাশে থাকার বার্তা দেয়া হয়। হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর জানিয়েছে, রাজস্থানে এই নিয়ে গত 8 বছরে 7টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হল। গণমাধ্যমে প্রকাশ, ওই যুদ্ধ বিমানটি যে এলাকায় ভেঙে পড়ে সেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। MiG-21 যুদ্ধ বিমানটি রাত 8:30টার দিকে বিধ্বস্ত হয়। উইং কমান্ডার হর্ষিত সিনহা নিয়মিত ফ্লাইটের জন্য জয়সালমীর এয়ারফোর্স স্টেশন থেকে যাত্রা শুরু করেন। দুর্ঘটনাস্থল জয়সালমীর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার ব্রিগেড। আশেপাশের গ্রামবাসীদের মতে বিমানটিতে আকাশেই আগুন ধরেছিল, তারপরে এটি বিস্ফোরিত হয়ে মাটিতে ভেঙে পড়ে। পরে সেনাবাহিনী গোটা এলাকা নিজেদের দখলে নেয়। এরপর কালেক্টর আশিস মোদী, এসপি অজয় সিং, ফায়ার ব্রিগেডের টিম এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে চলতি বছরের আগস্টে রাজস্থানের বাড়মেরে একটি MiG-21 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এটি ফাইটার জেট ট্রেনিং ফ্লাইট ছিল। উড্ডয়নের পর তাতে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং বিমানটি একটি ঝুপড়িতে ভেঙে পড়ে। এটি বিধ্বস্ত হওয়ার আগেই অবশ্য পাইলট নিজেকে বের করে নিতে সমর্থ হয়েছিলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firstoday.com/bn। আবারও ফিরছি বিশেষ সংবাদে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকে কখনো বাক স্বাধীনতার চর্চা বলে মেনে নেওয়া যায় না। তিনি বৃহস্পতিবার মস্কোয় তার বার্ষিক সংবাদ সম্মেলনে আরো বলেন, নবীর অবমাননা ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। রুশ প্রেসিডেন্ট বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে বিশ্বে উগ্রবাদ ও ঘৃণা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য সমর্থন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লিখেছেন, আমি প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি, যিনি আমার এই বার্তাকে সমর্থন করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবমাননা মত প্রকাশের স্বাধীনতা নয়। আমাদের উচিত পুতিনের বার্তাটি অমুসলিম নেতাদের সামনে তুলে ধরা, যাতে ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিহত করা যায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে সীমাহীন যুদ্ধাপরাধ চালিয়েছে তা তদন্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা UNHRC এর উদ্যোগের প্রতি 125টি দেশ সমর্থন দিয়েছে। চলতি বছরের মে মাসে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর 11 দিন ধরে আগ্রাসন চালায় এবং তাতে ভয়াবহ রকমের যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। সম্প্রতি মাসগুলোতে সৌদি আরবে ক্যাপটাগন নামক মাদকের ট্যাবলেটের পাচার ও এর ব্যবহারের বিষয়ে বেশ কিছু খবর গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। সৌদি আরবে মাদকের বিস্তার সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবে
কেপটাগন নামক মাদকের ট্যাবলেটের পাচার ও এর ব্যবহারের বিষয়ে বেশ কিছু খবর গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। কোনো কোনো সূত্র বলছে সৌদি আরব কার্যত মাদকের গুদামে পরিণত হয়েছে। মার্কিন সাময়িকী ফরেন পলিসি এ সংক্রান্ত এক প্রতিবেদনে সৌদি আরবকে সমগ্র মধ্যপ্রাচ্যে মাদকের রাজধানী হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে আরব এ দেশটি মাদক বিক্রির লাভজনক বাজারে পরিণত হয়েছে এবং সৌদি সমাজে মাদকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কোন কোন সংবাদ মাধ্যম মাদকের ব্যবসা ও এর বিস্তারে সৌদি যুবরাজদের হাত থাকার কথা জানিয়েছে, কিন্তু সৌদি কর্মকর্তারা মাদক ব্যবসায় যুবরাজদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আনার বিরোধী। লেবাননের নিরাপত্তা বাহিনী 2015 সালের অক্টোবরে সৌদি আরবে পাচারকালে বিপুল পরিমাণে কেপটাগন নামক মাদকের ট্যাবলেট আটক করেছিল। এছাড়া চলতি বছর জুনেও লেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে কেপটাগন নামক মাদকের 2.5 লাখ ট্যাবলেট আবারও সৌদি আরবে নেয়ার চেষ্টাকালে ব্যর্থ করে দেওয়া হয়েছে। বৈদ্যুতিক ছোট পানির পাম্পে এসব মাদক লুকিয়ে রাখা হয়েছিল। গত জুলাইয়ে ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট এ তথ্য ফাঁস করে দিয়েছে যে বেশ কয়েকজন সৌদি যুবরাজ সিরিয়া থেকে মাদক সংগ্রহ করে তা সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে বিক্রি করছে। পর্যবেক্ষকরা বলছেন মাদক চোরা কারবার ও ব্যবসার কাজে সৌদি যুবরাজদের জড়িয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে তাদের হাতে যথেষ্ট ক্ষমতা রয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই কাজে তারা ব্যক্তিগত বিমান ব্যবহার করছে। এ সংক্রান্ত প্রতিবেদনে ফরেন পলিসি লিখেছে গত মাসে সৌদি আরবে মাদক পাচারের 3টি বড় চালান ধরা পড়েছে। এ থেকে বোঝা যায় সৌদি সমাজে মাদকের ভয়াবহ বিস্তার লাভ করেছে এবং বর্তমানে মাদকের ব্যবহার সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের সমাজ ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন এসেছে। নাইট ক্লাব চালু করা, জোয়ার আড্ডা প্রভৃতির সুযোগ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি মাদকের প্রতি যুবক শ্রেণীর আসক্তি এমন ভয়াবহ রূপ নিয়েছে যে বলা যায় সৌদি সমাজ ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে গিয়ে পাশ্চাত্যের সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে এবং তাদের জীবন ব্যবস্থায় পাশ্চাত্যের প্রভাব লক্ষণীয়। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুমের যে সংস্কৃতি চালু হয়েছে তা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুমের যে সংস্কৃতি চালু হয়েছে তা এখনই থামাতে বলেছে জাতিসংঘ। এ সংক্রান্ত এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে গুরুতর এই অপরাধ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে বলেছে গুম বিষয়ক জাতিসংঘ কমিটি। জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বলেছে বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্ন মতাবলম্বীদের নিশানা করে গুমকে অব্যাহতভাবে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। গুমের এসব অভিযোগের বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। এ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ প্রতিনিধি দল বাংলাদেশে আসতে দফায় দফায় চেষ্টা করেছে, কিন্তু ঢাকার তরফ থেকে সহযোগিতা তো দূরে থাক, সাড়াই মেলেনি। বিষয়টি নিয়ে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির 125তম বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে হালনাগাদ হওয়া একটি রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা ও গুম খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্য এবং সরকারি প্রতিনিধিদের সাথে সাক্ষাতের ভিত্তিতে এই পর্যালোচনার কাজ সম্পন্ন করেছে ওয়ার্কিং গ্রুপ। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে দেশে চলমান গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তারা সরকার এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযুক্ত করে আসছিল। এখন জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট এবং র্যাব কর্মকর্তাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞা তাদের সে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। আমরা এতদিন ধরে যে কথাগুলো বলে আসছি,
আমরা এতদিন ধরে যে বলছি যে মানবাধিকার হরণ করা হচ্ছে, আমরা বলছি যে এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে, করে মানুষকে হত্যা করছে নির্মমভাবে। তবে বাংলাদেশ সরকার জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে বরাবরের মতোই অস্বীকার করেছে এবং উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভায় আইনমন্ত্রী আনিসুল হক গুমের অভিযোগ খণ্ডন করে বলেছেন, বাংলাদেশে ঘন ঘন গুমের যে অভিযোগ করা হয় তার সঙ্গে সরকার একমত নয়। নানা কারণে নিখোঁজ ব্যক্তিদেরকে গুম হিসেবে চালিয়ে দেবার একটি প্রবণতা বাংলাদেশে লক্ষণীয়। মন্ত্রী পাল্টা অভিযোগ করেন, এমন দাবি সরকারের অর্জন ও ভাব মর্যাদাকে ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যে করা হয়ে থাকে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে অভিযোগ করেছেন, নিজেরাই নিজেদের দলের নেতাদের গুম ও হত্যা করে সেটার দায় সরকারের উপরে চাপানো বিএনপির দীর্ঘদিনের অপচেষ্টা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন। বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল ব্রিটেন। আন্তর্জাতিক আইনের ব্যত্যয় ঘটেনি বলে জানালেন খাতিব জাদে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার বললেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সুস্পষ্ট কঠোর হুঁশিয়ারি। বাংলাদেশের সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩০ জনের জানাজা অনুষ্ঠিত। সরকারি হিসাবে মর্মান্তিক এ দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু। এবং ভারতের পশ্চিমবঙ্গের পৌর নির্বাচনে বিজেপি জয়লাভ করবে বলে ভবিষ্যৎবাণী করলেন মুকুল রায়। রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো ও সুস্থ থাকুন এই কামনায় রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার আজকের মতো এখানে বিদায় চাইছি।